শুরু করি বেঙ্গল। পাঞ্জাব হয়ে গেছে, ফার্স্ট চ্যাপ্টারেই আমরা আছি ইতিহাসের। আজকে এই বেঙ্গলটা আজকে শেষ হবে না, যদিও বেঙ্গলটা শেষ হলেই স্যার আমাদের ইতিহাসের প্রথম চ্যাপ্টারটা শেষ হবে। ঠিক আছে, বেঙ্গল শুরু করব। মারাঠা পড়ে নিলাম, মহীশূর পড়ে নিলাম, হায়দ্রাবাদ পড়লাম, অবধ পড়লাম, পাঞ্জাব পড়লাম, বেঙ্গলটা এবার পড়ি। এতদিন পর্যন্ত যেগুলো পড়লাম ওইগুলো মেন উদ্দেশ্য না ইংরেজদের। আজকে যেটা পড়তে যাচ্ছি এটা হচ্ছে ইংরেজদের মেন উদ্দেশ্য ছিল, ইংরেজদের আসার জন্য। চলো বেঙ্গলে আসি বেঙ্গলে। স্যার বেঙ্গলের একটু লোকেশনটা দেখো, বেঙ্গলের লোকেশনটা একটু দেখে নাও। দেখতে পাচ্ছ স্যার বেঙ্গলের লোকেশন। স্যার এই বেঙ্গল আর আজকের বেঙ্গলের মধ্যে পার্থক্য আছে। আজকে বেঙ্গল বলতে আমরা ওয়েস্ট বেঙ্গল বুঝছি, ওয়েস্ট বেঙ্গল নয়। এই বেঙ্গল হচ্ছে বেঙ্গল, বিহার, উড়িষ্যা, বাংলাদেশের বেঙ্গলের পার্ট, প্রত্যেকটা পুরোটা নিয়েছিল বেঙ্গল। তাহলে ওই সময় বেঙ্গল বলতে এই পুরোটা বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল তো আছেই, বাংলাদেশ আছে, বিহার আছে, উড়িষ্যা আছে, পুরোটা পার্ট ছিল বেঙ্গলের অন্তর্গত। আজকে আমরা শুরু করছি এই বেঙ্গল থেকে, যে বেঙ্গলে ইংরেজের সময় কি কি ঘটনা ঘটেছিল, কিভাবে বেঙ্গল কোন দিকে গেল। ঠিক আছে, আচ্ছা দেখো, বেঙ্গল বোঝার আগে ছোট ছোট দুই একটা জিনিস বুঝতে হবে। মুর্শিদ কুলি খাঁ সম্পর্কে বুঝতে হবে। বলছে বেঙ্গলের, দেখো এই সময় যখন বেঙ্গলের কথা আমরা পড়ছি, ভারতবর্ষের তিনটা ক্যারেক্টার নিয়ে একসাথে বুঝবো। এক ইংরেজ, এক মুঘল, আর এক বেঙ্গল। স্যার ক্যারেক্টার তো অনেক আছে, মারাঠা আছে, মহীশূর, ওগুলো আমার এই গল্পে নাই। আমার এখন গল্পে তিনটা ক্যারেক্টার, এক বেঙ্গলের ক্যারেক্টার, এক মারাঠা, এক হচ্ছে মুঘলের ক্যারেক্টার, এক হচ্ছে ইংরেজদের ক্যারেক্টার। তো বলছে এতদিন পর্যন্ত বেঙ্গল বলো, সমস্ত পার্ট ইন্ডিয়ার ছিল মুঘলদের দখলে, কিন্তু ধীরে ধীরে ইংরেজরা নিজের প্রভাব বিস্তার করছে। ঠিক আছে, তো এই এখন আস্তে আস্তে আমরা যে বেঙ্গলের কথা পড়বো, আমরা আস্তে আস্তে যে বেঙ্গলের কথাতে ঢুকবো, এই বেঙ্গলে আমরা দেখতে পাবো আস্তে আস্তে মুঘলদের ক্ষমতা কমছে, কাদের ক্ষমতা বাড়ছে, ইংরেজদের ক্ষমতা বাড়ছে। তো এই যে মিডিলের যে রাস্তাটা, এদের ক্ষমতা কমছে, এদের বাড়ছে, কিভাবে একজনের ক্ষমতা কমলো আর একজনের উত্থান হলো, এটাই আমাদের এই জায়গাতে পড়ার বিষয়। ঠিক আছে, মুর্শিদ কুলি খাঁ কে ছিল? তাহলে হঠাৎ করে স্যার প্রথম মুর্শিদ কুলি খাঁর নাম আসলো, যে হ্যাঁ মুর্শিদ কুলি খাঁ কে ছিল? এতদিন পর্যন্ত দিল্লি থেকে একজন করে গভর্নরকে পাঠাতো মুঘলরা বেঙ্গলে, মুঘলদের ইচ্ছা মতো। এই মুর্শিদ কুলি খাঁ হচ্ছে মুঘলদের দ্বারা পাঠানো শেষ গভর্নর বেঙ্গলে। মুঘলদের দ্বারা, এটা মুঘল দিল্লিতে বসে আছে, গোটা ভারতকে শাসন করছে, এই মুঘলদের দ্বারা পাঠানো শেষ গভর্নর বেঙ্গলে হচ্ছে মুর্শিদ কুলি খাঁ, মুঘলদের দ্বারা পাঠানো শেষ গভর্নর। তাহলে কি স্যার এরপরে কি আর মুঘলদের দ্বারা কোনো গভর্নর আসেনি? না, এরপরে যারা এসছে, এরপরে শুরু হয়েছে নবাবের ইতিহাস, এরপরে শুরু হয়েছে ইংরেজদের আধিপত্য। মুঘলদের আধিপত্য বেঙ্গলে আস্তে আস্তে এখানে কমে গেছে। তাহলে কি বললাম? মুঘলদের দ্বারা পাঠানো শেষ গভর্নর এবং ইংরেজদের দ্বারা তৈরি করা প্রথম নবাব। তাহলে যে শেষ গভর্নর হবে ওই প্রথম নবাব হবে। গভর্নর পদটা শেষ হচ্ছে, নবাব পদটা চালু হচ্ছে। তাহলে মুঘলদের পাঠানো শেষ গভর্নর এবং ইংরেজদের তৈরি করা প্রথম নবাব। এবার স্যার ইংরেজরা ডিরেক্ট ফ্রন্টে ছিল না, পিছন মানে সামনে মুঘলকে রেখেছিল, পিছন দিক থেকে ইংরেজরা চালাচ্ছিল। তাহলে ইংরেজদের দ্বারা পাঠানো প্রথম নবাব বা বাংলার প্রথম নবাব বলতে পারো, আর মুঘলদের দ্বারা পাঠানো বাংলার শেষ গভর্নর হচ্ছে মুর্শিদ কুলি খাঁ। ঠিক আছে, ক্লিয়ার হলো? তো মুর্শিদ কুলি খাঁ এসে এখানে বসলো, বেঙ্গলে বসলো। বলছে মুর্শিদ কুলি খাঁ একজন যোগ্য শাসক ছিলেন, ভালো করে শুনবে। মুর্শিদ কুলি খাঁ যোগ্য শাসক ছিল। যখন মুর্শিদ কুলি খাঁকে নবাব করে পাঠালো মুঘলরা, মানে মুঘলরা তো অ্যাকচুয়ালি না, পিছনজিত থেকে পাঠাচ্ছে ইংরেজরাই, তো আমি দুটো নিয়েই বলছি। মুর্শিদ কুলি খাঁ যখন নবাব হয়ে আসলো এখানে, মুর্শিদ কুলি খাঁ দেখলো আমার প্রথম কাজ যেটা,
আমাকে যদি বেঙ্গলকে ইউনাইটেড করতে হয়, বেঙ্গলকে একসাথে ঠিকঠাকভাবে চালাতে হয়, তাহলে আমাকে রাজধানী চেঞ্জ করাটা খুব দরকার। এতদিন পর্যন্ত রাজধানী ছিল বেঙ্গলের ঢাকাতে। ঢাকাতে ছিল রাজধানী। ঢাকা কোথায়? বর্তমানে বাংলাদেশে ঢাকা। এই ঢাকাতে ছিল বেঙ্গলের রাজধানী এতদিন, মানে মুর্শিদ কুলি খাঁ আসার আগে পর্যন্ত। আমি যে সময়কাটা কথা বলছি সেটা প্রায় 1700 সাল শুরু হচ্ছে, ঠিক তার আগের পর্যায়ের কথা, ঠিক আছে, মানে 1690-এর দশকের কথা হচ্ছে, এই সময়কার কথা বলছি। ঢাকা ছিল বেঙ্গলের রাজধানী। মুর্শিদ কুলি খাঁ যখন আসলো, বলে যে না, ঢাকাতে রাজধানী রাখবো না, আমরা রাজধানীকে ঢাকা থেকে মুর্শিদাবাদে নিয়ে আসবো। ঢাকা থেকে মুর্শিদাবাদ, এই যে মুর্শিদাবাদের রাজধানী নিয়ে আসা হয়েছিল, কার সময় নিয়ে আসা হয়েছিল? মুর্শিদ কুলি খাঁয়ের সময়। তাহলে আমার পরীক্ষার জন্য এখান থেকে একটা যেটা ইম্পর্টেন্ট কোশ্চেন দাঁড়ালো যে ঢাকা থেকে রাজধানীকে মুর্শিদাবাদে কে ট্রান্সফার করেছিল? মুর্শিদ কুলি খাঁ ট্রান্সফার করলো। তো রাজধানীকে নিয়ে চলে আসলো মুর্শিদাবাদে। এবার মুর্শিদাবাদ থেকে শাসন কার্য চালু করলো। তো এই মুর্শিদ কুলি খাঁ ভালো করে জানতো যে আমি ইংরেজের সাথে লড়াই করে পারবো না। তো ইংরেজের সাথে যদি লড়াই করে না পারি, তাহলে আমি ফালতু ইংরেজের সঙ্গে যুদ্ধেও যাব না, বা মোগলের সাথে আমি লড়াই করে পারবো না। যদি মোগলের সাথে লড়াই করে না পারি, তো আমি ডিরেক্ট মোগলের সাথেও যুদ্ধে যাব না। আমাকে মিডিল পন্থা রাখা উচিত। এখন ধরে নাও ভারত বলছে স্যার, ভারতের লোকজন মাঝে মধ্যে আবেগে চলে আসে যে চায়নার সাথে কেন যুদ্ধ করছে না, চায়নার সাথে স্যার এত কিছু করছে, চায়না যুদ্ধ করে নেবো, চায়নার সাথে যুদ্ধ ঘোষণা। আরে যুদ্ধ ঘোষণা, আমি যুদ্ধ কার সাথে করবো? যার সাথে আমি পারবো, একদম ফ্যাক্ট কথা। এবার যদি আমি জানি যে আমি এমন একজনের সাথে যুদ্ধ করছি যেখানে যুদ্ধ করলে আমারই লস বেশি, টেকনোলজির দিক থেকে তো আমরা এখনো চায়নার থেকে অনেক পিছনে, আমি যদি এখন যুদ্ধ করতে যাই, ওর যত লস হবে, ওর লস তো ওদেরও হবে, এমন তো না যে লস হবে না। ইন্ডিয়ার যে সৈনিক যে সংখ্যা অনেক বেশি, তো লস তো ওদেরও হবে, কিন্তু লস আমাদেরটা বেশি হবে। ওরা হয়তো লসটাকে সামলে নিবে, কিন্তু আমাদের অর্থনীতি সামলাতে গেলে আমরা আবার 50 বছর পিছিয়ে চলে যাবো। তো আমরা যেখানে আমাদের লস হবে ওখানে আমি যুদ্ধ কেন করতে যাবো? তো মুর্শিদ কুলি খাঁ হচ্ছে সেম রকম। ও জানতো যে আমি ইংরেজ আর মোগল যেটা করছে ওটা ঠিক করছে না, কিন্তু আমি লড়াই করতে গেলে আমারই লস বেশি, ওই জন্য ওদের কথা শুনে নিজের মতো করে একটু রিভাইভ করি। তো মুর্শিদ কুলি খাঁ এবং এই জায়গাতে সফলও হয়েছিল। তো তার কয়েকটা কথা বলি, বুঝতে পারবে কিভাবে সফল হয়েছিল। তো প্রথম তো রাজধানীকে ট্রান্সফার করলো। দ্বিতীয় কথা, এই মুর্শিদ কুলি খাঁয়ের সময়, দ্বিতীয় কোশ্চেন এখান থেকে, এই মুর্শিদ কুলি খাঁয়ের সময় ফোর্ট উইলিয়াম দুর্গ প্রতিষ্ঠাতা হয়েছিল। প্রত্যেকটা জিনিস লেখা আছে। ফোর্ট উইলিয়াম দুর্গ প্রতিষ্ঠাতা হয় কত সাল স্যার? 1700 সাল। 1700 সালে ফোর্ট উইলিয়াম দুর্গ প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে। 1700 সালে ফোর্ট উইলিয়াম দুর্গ। পরীক্ষায় কোশ্চেন আসতে পারে দুরকম ভাবে, এখান থেকে ভালো করে শুনবে। তোমাকে দিতে পারে ফোর্ট উইলিয়াম দুর্গ কত সালে প্রতিষ্ঠিত হয়, বা তোমাকে দিতে পারে ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়। যদি কলেজ বলে, কলেজটা হয়ে যাবে 1800 সাল, কারণ প্রথমে দুর্গ হয়েছিল, পরে এই দুর্গটাকে কলেজে কনভার্ট করা হয়েছে। যদি দুর্গ বলে 1700 সাল, যদি বলে কলেজ তাহলে হবে 1800 সাল। বোঝা গেল? আচ্ছা স্যার, এবার এই সালটা নিয়ে একটু কনফিউশন আছে। কেন কনফিউশন আছে বলে দিই। যদি কেউ পরে বলবে স্যার আমি অমুক বই পড়ছিলাম স্যার, ওখানে তো অমুক সাল দেওয়া আছে, বলে দিচ্ছি। যদি কেউ স্পেকট্রাম, এখন যদিও পড়ার দরকার নেই, যদি ভবিষ্যতে কোনোদিন পড়ো হায়ার স্টাডির জন্য, স্পেকট্রামের একটা মডার্ন হিস্ট্রির বই আছে, যদি ওটা পড়তে যাও দেখবে ওখানে 1696 সাল দেওয়া আছে, 1696 দেওয়া আছে, ঠিক আছে। তো ফালতু বলতে যাবে না স্যার ওখানে স্যার দেওয়া আছে, আমি বলে দিলাম দেওয়া আছে। কেন দেওয়া আছে তাও বলছি। এই ফোর্ট উইলিয়াম দুর্গ, এটা তো একটা বড় দুর্গ, একটা প্রাসাদ। এবার এই একটা দুর্গকে তো আর 1 বছরে 2 মাসে তৈরি করা যাবে না, এটা তৈরি করতে বেশ কয়েক বছর টাইম লেগেছে। তো ওখানে যে 1696 সালটা দিয়েছে সেটা ওর স্টার্টিং ফেজ দিয়েছে, আর এটা দিয়েছে ওর কমপ্লিট ইয়ার। তো পরীক্ষায় কোশ্চেনে বেশিরভাগই, আমাদের বেশিরভাগ বইয়ে 1700 দেওয়া আছে, এবং পরীক্ষার কোশ্চেনে বেশিরভাগই 1700 অপশন থাকে। যদি কোনো কারণে না থাকে, 1696 থাকে, তাহলে করে দেবে। যদি 1700 থাকে 1700, যদি অপশন না থাকে 1696 থাকে 96। তাহলে ফোর্ট উইলিয়াম দুর্গ যদি বলে সাল বলে দিলাম, যদি ফোর্ট উইলিয়াম কলেজ বলে তাহলে 1800 সাল হবে। এই তো থাকবে না স্যার, তোমার মতন পরীক্ষক নাকি কোশ্চেন, সেটা অদ্ভুত কথা। তো বোঝা গেল স্যার, বুঝতে পারলে? যদি কলেজ বলে তাহলে 1800 সাল। তাহলে এই মুর্শিদ কুলি খাঁয়ের সময় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠাতা হয়েছে, ঠিক আছে। পিডিএফ দিয়ে দিব, লিখার না স্যার, ম্যাটেরিয়ালটা নিয়ে নিবে কিন্তু যারা নাও নি। হয়ে গেল স্যার। আচ্ছা, সেকেন্ড কাজ কি? সেকেন্ড দেখো, মুর্শিদ কুলি খাঁর এক একটা অ্যাবিলিটি দেখো, মানে ওর কতটা সক্ষম ছিল বোঝো। দ্বিতীয় আর একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা মুর্শিদ কুলি খাঁয়ের সময় হয়েছে, বলছে ফারুক সিয়ারের কথা শুনেছো? ফারুক সিয়ার,
ফারুকসিয়ারের ফরমান শুনেছো? কত সাল স্যার? আগেও পড়িয়েছি ইংরেজ পড়াতে গিয়ে, না তোমাদের তো পড়াইনি, এখন বলে দিই স্যার। ফারুকসিয়ারের ফরমান 1717 সাল। কি জিনিস একটু বোঝো, এটা নিয়ে আমরা পরে আবার আলোচনা করব। কি জিনিস বোঝো? ওই যে মুর্শিদ কুলি খাঁ যখন বেঙ্গলে রাজত্ব করছে, তখন গোটা মোগল সম্রাট, তখন মোগলের সিংহাসনে বসে আছে ফারুকসিয়ার, মোগলে বসে আছে ফারুকসিয়ার। যখন মুর্শিদ কুলি খাঁ বেঙ্গলে রাজত্ব করছে নবাব, তখন গোটা ভারতের মেন সুলতান হচ্ছে তোমার হচ্ছে বাদশাহ হচ্ছে ফারুকসিয়ার। ঠিক আছে? তো ফারুকসিয়ারের কাছে ইংরেজের হয়ে একজন সেনাপতি ফারুকসিয়ারের কাছে গেল। সেনাপতিটার নাম কি? জন সুরম্যান। ইংরেজের একজন, আমি ধরে নাও জন সুরম্যান, আমি ইংরেজের সেনাপতি জন সুরম্যান, আমি গেলাম ফারুকসিয়ারের কাছে। গিয়ে ফারুকসিয়ারের কাছে হাত জোর করলাম যে স্যার আমাকে এক কাজ করেন, আমাকে বেঙ্গল, বিহার, উড়িষ্যাতে বিনা শুল্কে ব্যবসা করার একটা ফরমান দেন, ছাড়পত্র দেন। দেখো ইংরেজদের মোটিভ বোঝো। ইংরেজরা যখন 1611 সালে ভারতবর্ষে ঢুকলো, তখন জাহাঙ্গীর রাজত্ব করছিল। জাহাঙ্গীরের কাছে পা ধরে পড়ে গেল তোমার ক্যাপ্টেন হকিংস, গিয়ে বললো যে আমাকে একটু বিজনেস করার জায়গা দেন, আপনি যা ট্যাক্স চাইবেন আপনাকে সব ট্যাক্স দিব। তো জাহাঙ্গীর প্রথমে তো না করছিল, পরে থমাস রয়ের সময় বললো ঠিক আছে দিয়ে দিই। তো জাহাঙ্গীর দিয়ে দিল। ইংরেজরা 1611 সালের ঘটনা, তারপরে 100 বছর, দেখো 100 বছর পেরিয়ে গেছে। এতক্ষণে ইংরেজরা ভারতে একটা প্রভাব বিস্তার করে নিয়েছে। এবার ইংরেজরা বলছে ট্যাক্স আর দিব না। এতদিন বলছিল পা হাত ধরে যে ট্যাক্স, আমাকে একটা থাকার জায়গা দাও, ট্যাক্স দিয়ে দেবো, তুমি যা চাইবে তাই দিব। এবার বলছে ইংরেজরা যখন ক্ষমতা হয়ে গেছে, বলছে না আর কোনো ট্যাক্স দেবো না। ইংরেজরা 1717 সালে ফারুকসিয়ারের কাছে গিয়ে বললো যে আমাদেরকে একটা ছাড়পত্র লিখিত দেন, যেখানে আপনি উল্লেখ করে দেন যে আমরা যদি বেঙ্গল, বিহার, উড়িষ্যাতে বিজনেস করি আমাদের কোনো ট্যাক্স দিতে হবে না। তো যেহেতু ফারুকসিয়ার বাধ্য ছিল ইংরেজদের কাছে, বললো ঠিক আছে। তো এই জন সুরম্যান বলে একজন ব্যক্তি, উনি ফারুকসিয়ারের কাছ থেকে এই ছাড়পত্রটা লাভ করলেন। এটাকেই ফারুকসিয়ার ফরমান নামে পরিচিত। বোঝা গেল? বুঝতে পারলে স্যার? তাহলে ফারুকসিয়ার ফরমান কত সাল? 1717 সাল। কে লাভ করেছিল? জন সুরম্যান। কার কাছ থেকে? ফারুকসিয়ারের কাছ থেকে। এটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির ম্যাগনা কার্টা বলা হয় এটাকে। যাই হোক স্যার, এই মুর্শিদ কুলি খাঁতে কেন পড়ছি? মুর্শিদ কুলি খাঁর সাথে লিঙ্কটা বোঝো। কেন আমি এখানে কেন পড়ছি? কারণ যখন ফারুকসিয়ার ফরমান লাভ করা হলো, তখন বেঙ্গলের নবাব হচ্ছে মুর্শিদ কুলি খাঁ। এবার সমস্যাটা কি দাঁড়ালো মুর্শিদ কুলি খাঁর কাছে? যারা আমাদের বাংলার যেগুলো ছোট ছোট কুটির শিল্প ছিল, বাংলার যারা ব্যবসায়ী ছিল, তারা তো নষ্ট হয়ে গেল। কেমন করে নষ্ট হলো? ধরে নাও জাহিন, ধরে নাও একটা কুটির শিল্প, ও ধরে নাও তাঁত শিল্প আছে ওর কাছে। আমি ধরে নাও ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আমি একটা তাঁত শিল্প দিয়েছি। আমি ধরে নাও এই জামাটা বানালাম, এই জামাটা বানাতে আমার ধরে নাও 500 টাকা খরচা হলো, ওরও 500 টাকা খরচা হলো। এবার এর উপরে তো গভর্নমেন্ট ট্যাক্স বসাবে। তো আমি যেহেতু ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আমার কাছে কোনো ট্যাক্স বসাবে না, আর ওর জামাটার উপরে 200 টাকা ট্যাক্স বসিয়ে দিল, তাহলে ওর দামটা 700 টাকা হয়ে গেল, আমারটার দাম 500 টাকা। এবার আমি মার্কেটে আমি বিক্রি করছি 500 টাকায়, ও একই জামা বিক্রি করছে 700 টাকায়। তো পাবলিক তো যেখানে সস্তা সেখানে কিনবে। তো পাবলিক কিনছে ইংরেজদের কাছ, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে। যারা দেশীয় ব্যবসায়ী ছিল ওরা সব আস্তে আস্তে মরতে লাগলো, মানে বন্ধ হতে লাগলো দোকান। এবার দেশীয় যারা ব্যবসায়ী ছিল ওরা গেল সবাই মিলে কার কাছে? মুর্শিদ কুলি খাঁর কাছে। বলছে নবাব আমাদেরকে বাঁচান, এরকম করলে তো আর কিছুদিন পর গোটা বাংলার শিল্প নষ্ট হয়ে যাবে, ইংরেজরাই সব শিল্প দখল করে নেবে। তো মুর্শিদ কুলি খাঁ বলছে দেখো আমার তো কিছু করার নেই, যেহেতু মুঘল সম্রাট ফরমান দিয়ে দিয়েছে, যেহেতু মুঘল সম্রাট ফরমান লিখে দিয়েছে, তো আমি তো আর ওখানে হস্তক্ষেপ করতে পারবো না। তাহলে তোমাদের জন্য আমি একটা কাজ করতে পারি, ওদেরকে আমি তো ট্যাক্স চাপাতে পারবো না, যেহেতু ট্যাক্সের ছাড় দিয়ে দিয়েছে ব্রিটিশরা, মোগলরা। আমি তোমাদের জন্য, যারা দেশীয় শিল্প ছিল, বললো তোমাদের জন্য আমি একটা কাজ করছি, তোমাদেরকেও ছাড় দিয়ে দিচ্ছি। ওদের ট্যাক্স বসাতে পারবো না, কিন্তু তোমাদের ছাড়টা আমি দিচ্ছি, সে লস হচ্ছে আমার হোক, তোমাদেরকেও ছাড় দিয়ে দিচ্ছি। ঠিক আছে? ওদেরকেও ছাড় দিয়ে দিল। পুরোটা দেয়নি, তবে অনেকটা রিল্যাক্সেশন দিয়েছিল মুর্শিদ কুলি খাঁ। কেন দিয়েছিল? এই বাংলার শিল্পগুলোকে বাঁচানোর জন্য। তো এটা মুর্শিদ কুলি খাঁর এই সময় একটা অ্যাবিলিটিকে দেখায় যে তিনি বাংলাকে রক্ষা করার চেষ্টা করেছিলেন। শুধু এটা না, আমরা এই যে ফারুকসিয়ার যে ফরমান লাভ করলো 1717 সালে, শুধু আমরা ছোটবেলা থেকে পড়েছি ফারুকসিয়ার ফরমানে বেঙ্গল, বিহার, উড়িষ্যার 3টা জায়গাতে বিনা শুল্কের ব্যবসা পায়। শুধু এইটুকুটা ছিল না ফরমানে, ফরমানে আরো অনেক কিছু বলা ছিল। কি বলা ছিল? তার মধ্যে ছোট ছোট 2-1টা কথা বলি। এই ফরমান অনুযায়ী, এই 1717 সালে ফরমান অনুযায়ী জবচার্ন, কলকাতা, সুতানুটি এবং গোবিন্দপুর, এই 3টা গ্রামকে
সাথে কিনে নিয়ে কলকাতা শহর প্রতিষ্ঠা করেছিল। ইংরেজরা কলকাতা শহর প্রতিষ্ঠা করেছিল তো জবচান্নক। কোন কোন তিনটা গ্রাম? সুতানুটি, গোবিন্দপুর আর হচ্ছে কলিকাতা। এই তিনটা গ্রাম ছিল আগে, এই তিনটাকে একসাথে নিয়ে কলকাতা শহর প্রতিষ্ঠা করলো এবং তার পারমিশন এখানেই পেয়েছিল। তার সাথে সাথে এই 1717 সালে ফারুকশিয়ার ফরমানে এটাও পেয়েছিল ব্রিটিশরা, আর একটা মানে পারমিশন পেয়েছিল, যদি ব্রিটিশরা চায় তাহলে কলকাতার আশেপাশে আরো 36টা গ্রাম কিনতে পারবে, 36টা গ্রাম আরো কিনতে পারবে, এটাও লাভ করেছিল। এবার মুর্শিদ কুলি খাঁ বুঝে গেছে যে ব্রিটিশরা এমনিতেই এত বাড়াবাড়ি শুরু করেছে, যদি আশেপাশের আর ওদের কাছে তো টাকার অভাব নাই, যদি 36টা গ্রাম আরো কিনে নেয় তো গোটা বাংলায় তো বেরিয়ে গেল, ওদের কাছে চলে গেল ওদের হাতেই। তখন মুর্শিদ কুলি খাঁ করলো কি, ওই যে 36টা গ্রাম কেনার পারমিশন দিয়েছিল, মুর্শিদ কুলি খাঁ ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা গ্রামে ভিজিট করলো। ভিজিট করে প্রত্যেকটা গ্রামের যারা জমিদার ছিল তাদের সাথে দেখা করে বললো, দেখেন যদি ব্রিটিশরা কিনতে চায় ওদের কাছে বিক্রি করবেন না, কারণ ওরাই দখল করে কিছুদিন পর সব মানুষজনকে মেরে টেরে ওরাই সবকিছু নিয়ে থাকবে। যদি বিক্রি করতেই হয় আপনি আমার কাছে বিক্রি করবেন, আমি ওরা যে দাম দিবে আমিও দিব, কিন্তু ওদের কাছে বিক্রি করবেন না। তো মুর্শিদ কুলি খাঁ নিজের দিক থেকে যথেষ্ট চেষ্টা করেছিল বেঙ্গলকে আটকানো, কিন্তু মুর্শিদ কুলি খাঁ যখন মারা গেল তারপর, তাহলে এই পর্যন্ত গেল মুর্শিদ কুলি খাঁর ইতিহাস। এরপরে আসি তার পরবর্তী ইতিহাস, ঠিক আছে? একটু ছোট্ট করে দেখে নাও। দেখো বাংলার প্রথম নবাব, একটু আগে বললাম বাংলার প্রথম নবাব ছিলেন, আচ্ছা এটা দিয়ে দিই, বাংলার প্রথম নবাব ছিলেন, তিনি রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে নিয়ে আসেন। সেকেন্ড কথা, এই সময় 1896 সালে 1700 সাল দুটোই দেওয়া আছে, ফোর্ট উইলিয়াম প্রতিষ্ঠিত হয়, ঠিক আছে? ফোর্ট উইলিয়াম দুর্গ প্রতিষ্ঠা হয়। জন সুরম্যান 1717 সালে ফারুকশিয়ারের কাছ থেকে ফরমান লাভ করে, যা ফারুকশিয়ার ফরমান নামে পরিচিত। এই মুর্শিদ কুলি খাঁর উত্তরসূরি হচ্ছে সুজাউদ্দিন। এবার স্যার মুর্শিদ কুলি খাঁ মারা গেল, তারপরে কে কে রাজা হলো একটু এদিকে তাকাও। মুর্শিদ কুলি খাঁ যখন মারা গেল নেক্সট রাজা হলো সুজাউদ্দিন, ঠিক আছে? তারই জামাই টামাই ছিল, সুজাউদ্দিন রাজা হলো। তো স্যার সুজাউদ্দিন নিয়ে কোনো ইম্পর্টেন্ট, সুজাউদ্দিন সম্পর্কে তেমন কোনো ইম্পর্টেন্ট কাহিনী নাই, ঠিক আছে? সুজাউদ্দিনের পরে নেক্সট রাজা হলো সরফরাজ খান। এই সরফরাজ খান একটা কারণে ইম্পর্টেন্ট। কি কারণে ইম্পর্টেন্ট? স্যার সরফরাজ খান খুব ঐক্যবদ্ধ, মানে খুব শক্তিশালী রাজা ছিল, মোটেও নবাব ছিল না, শক্তিশালী। কেন ইম্পর্টেন্ট তাহলে সরফরাজ খান? ইম্পর্টেন্ট স্যার আমি দুটো কারণে ইম্পর্টেন্ট হতে পারি। কি কারণে ইম্পর্টেন্ট হতে পারি? ধরে নাও আমি একজনকে মার্ডার করে দিলাম, তাহলে এই স্যার খুব শক্তিমান, স্যার মার্ডার করে দিয়েছে অমুকজনকে। আর না হয় আমি নিজে মার্ডার হয়ে গেলাম। দুটো কারণে মনে রাখতে পারে, আমি গিয়ে তোমাকে চড়িয়ে দিলাম বা আমি নিজে চর খেলাম, দুটো কারণে হাইলাইট হতে পারি, আমি লাত খেয়েছি বা লাত দিয়েছি। তো সরফরাজ খান স্যার লাত দেওয়ার দিক থেকে ইম্পর্টেন্ট না, লাত খেয়েছে এটার দিক থেকে ইম্পর্টেন্ট। ওই কারণে ইতিহাস ওকে মনে রেখেছে। কার কাছে লাত খেয়েছে? স্যার আলীবর্দী খাঁর কাছে। তাহলে স্যার হঠাৎ করে আলীবর্দী খাঁ কোথা থেকে আসে? এই পর্যন্ত তো সিকোয়েন্স বুঝলাম, মুর্শিদ কুলি খাঁ তার বংশধর চলছিল। হঠাৎ করে আলীবর্দী খাঁ কোথা থেকে আসলো? স্যার আলীবর্দী খাঁর তাহলে একটু গল্প শোনো। আলীবর্দী খাঁ এই সময়, মানে যে সময় সরফরাজ খাঁ যে সময় বেঙ্গলের নবাব, ওই সময় আলীবর্দী খাঁ পূর্ণিয়ার নাম শুনেছো? বিহারের পূর্ণিয়ার গভর্নর ছিল আলীবর্দী খাঁ, সামান্য একটা ছোট্ট গভর্নর ছিল। যখন সরফরাজ খাঁ গোটা বেঙ্গলের নবাব, তখন পূর্ণিয়ার একটা ছোট্ট জায়গা পূর্ণিয়া, ওখানকার গভর্নর ছিল আলীবর্দী খাঁ, এবং সে এতটাই প্রভাবশালী ছিল একটা সময় সরফরাজ খাঁর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। 1740 সাল গিরিয়ার যুদ্ধ, 1740 সাল। এই যুদ্ধে আলীবর্দী খাঁ পরাজিত করে দিল সরফরাজ খাঁকে, পরাজিত করে তাহলে এখন বেঙ্গলের নবাবের দায়িত্ব চলে গেল কার কাছে? আলীবর্দী খাঁর কাছে। তাহলে একটা নতুন বংশে দায়িত্ব চলে গেল। এতদিন মুর্শিদ কুলি খাঁর বংশে ছিল, এবার থেকে শুরু হবে নতুন একটা ইতিহাস, আলীবর্দী খাঁর বংশ। বোঝা গেল এই পর্যন্ত? সমস্যা থাকলে জিজ্ঞাসা করে নাও, কারো যদি কোনো সমস্যা থাকে জিজ্ঞাসা করে নাও। কে বুঝতে পারলে? বোঝা গেছে? স্যার বোঝো। চলে আসি তাহলে আলীবর্দী খাঁর গল্পে। আলীবর্দী খাঁ গল্প তেমন কিছু নাই স্যার। আলীবর্দী খাঁর ছবি দেখো স্যার, এই যে আলীবর্দী খাঁ। গিরিয়ার যুদ্ধ 1740 সালে সরফরাজ খানকে পরাজিত করেছিলেন। তেমন আর কিছু স্যার এখান থেকে ইম্পর্টেন্ট নেই। এবার আলীবর্দী খাঁর যে ইতিহাস, মানে এর পরবর্তী যে ইতিহাস, এখান থেকে আমার বেঙ্গলের ইতিহাস শুরু হবে, যেটা আমরা পড়তে চাইছি। বলছে আলীবর্দী খাঁর 3 জন মেয়ে ছিল,
ভালো করে বুঝবে স্যার, আলীবর্দী খাঁর 3টা মেয়ে ছিল, মেহরুন্নেসা, মিয়ামুনা বেগম আর আমিনা বেগম। ঠিক আছে, 3জন মেয়ে ছিল। এই দুজনের নাম স্যার আমার জন্য খুব একটা ইম্পর্টেন্ট নয়, আমার জন্য ইম্পর্টেন্ট হচ্ছে আমিনা বেগম। কেন ইম্পর্টেন্ট স্যার? আমিনা বেগম ছিল ছোট মেয়ে বলে ইম্পর্টেন্ট না। আমিনা বেগমের যে ছেলে ছিল তার নাম সিরাজদৌল্লা। এই সিরাজদৌল্লার ইতিহাস থেকে আমাদের মানে মেনলি বেঙ্গলের ইতিহাস শুরু। এখন পর্যন্ত যেগুলো পড়লাম এটার ব্যাকগ্রাউন্ড পড়লাম, এখান থেকে আমার বেঙ্গলটা শুরু সিরাজদৌল্লা থেকে। তাহলে স্যার এই সিরাজদৌল্লা ছিল আলীবর্দী খাঁর নাতি সম্পর্কে। আলীবর্দী খাঁর নাতি ছিল তো, মেয়ের মেয়ে, যেহেতু কোনো ছেলে নাই, ছেলে থাকলে তো অটোমেটিক ছেলের কাছে চলে যেত ক্ষমতা, যেহেতু ছেলে নাই সেই জন্য নাতির কাছে ক্ষমতা আসবে। এবার গল্প কোন নাতির কাছে, ভালো করে বুঝবে স্যার, কোন নাতির কাছে ক্ষমতা আসবে। এখন এই পক্ষেরও তো ছেলে আছে, এই পক্ষেরও ছেলে আছে, এই দিকেরও ছেলে আছে। বলছে আলীবর্দী খাঁ প্রথম থেকে চাইছিল ও মারা যাওয়ার পর যেন সিরাজদৌল্লা রাজা হয়, কারণ জানতো যে সিরাজদৌল্লা এদের মধ্যে যোগ্য, যারা বাকিরা আছে দৌলত খাঁ তারপরে আরো যারা আছে তাদের মধ্যে হচ্ছে গিয়ে সিরাজদৌল্লা যোগ্য, তো সিরাজদৌল্লাকেই চেয়েছিল। তো হিসাব মতো তারই নির্দেশনামা অনুযায়ী তিনি মারা যাওয়ার পর সিরাজদৌল্লা বাংলার সিংহাসনে বসলেন। সিরাজদৌল্লা যখন সিংহাসনে বসলো, তার সিংহাসনে আরোহণের সময় থেকেই তার নিজের পরিবারের লোকজন তার বিরুদ্ধে। দেখো, এ যখন সিংহাসনে বসলো, এরা তোর মাসি, ছোট মেজো মাসি, বড় মাসি, যাই হোক, তো মাসি, এরা বলছে আমার ছেলে কেন বসবে না। তো অটোমেটিক কিন্তু প্রত্যেকেই সিরাজের বিরুদ্ধে। তো সিরাজের সিংহাসনের সময় থেকেই কিন্তু ও কিন্তু বিরোধিতার মানে সম্মুখীন হয়েছে, একদম নিজের পরিবারের লোকজনের বিরুদ্ধে। সিরাজের পক্ষে কেউ না, সবাই বিপক্ষে, মনে মনে সবাই চাইছে সিরাজ মরে যাক, সিরাজকে মেরে ফেলে দিই, ওর বাড়ির লোকজনই। তারপরেও সিরাজদৌল্লা সিংহাসনে বসলো এবং যোগ্য ছিল এবং নিজের যোগ্যতা প্রমাণও করলো। সিরাজদৌল্লা ধাপে ধাপে অনেক কাজ করেছে, ঠিক আছে, বেঙ্গলের জন্য অনেক কাজ করেছে। আস্তে আস্তে আমরা বুঝবো সিরাজদৌল্লার ইতিহাস, এটাই আজকের ক্লাস হবে। তাহলে সিরাজদৌল্লা স্যার, এবার আমরা শুরু করছি সিরাজদৌল্লার ইতিহাস। বোঝা গেল স্যার সিরাজদৌল্লা আসলো কোথা থেকে। প্রথম থেকে আসি, প্রথম থেকে যদি স্যার আসি, প্রথম ছিল স্যার মুর্শিদ কুলি খাঁ। প্রথম ইতিহাস পড়লাম স্যার, কই কোথায় গেল, সরি মুর্শিদ কুলি খাঁ বলছি, হ্যাঁ মুর্শিদ কুলি খাঁ। প্রথম পড়লাম মুর্শিদ কুলি খাঁর কথা, তারপরে পড়লাম সুজাউদ্দিনের কথা, তারপরে পড়লাম সরফরাজ খানের কথা। যখনই সরফরাজ খানের সাথে লড়াই হয়ে গেল আলীবর্দী খাঁর, এদিককার ইতিহাসটা শেষ হলো, চলে আসলো আলীবর্দী খাঁর ইতিহাস। আলীবর্দী খাঁ যখন সিংহাসনে বসলো, আলীবর্দী খাঁ খুব ভালোভাবেই চালাচ্ছিল, আলীবর্দী খাঁ যোগ্য শাসকও ছিল, সবকিছু ঠিকঠাক চলছিল। আলীবর্দী খাঁ মারা যাওয়ার পর আলীবর্দী খাঁ চাইলো যে আমার নাতি যেন সিরাজদৌল্লা সিংহাসনে বসে। সিরাজদৌল্লা যখন সিংহাসনে বসলো, সিরাজদৌল্লা সিংহাসনের আরোহণের সময় থেকেই তার পরিবারের লোকজনই তার বিপক্ষে যাওয়া শুরু করলো। ঠিক আছে, এবার আমরা ঢুকে যাচ্ছি সিরাজদৌল্লার ইতিহাসে। আসি সিরাজদৌল্লার ইতিহাসে। দেখতে পাচ্ছ স্যার সিরাজদৌল্লা। আচ্ছা, এবার সিরাজদৌল্লাতে আস্তে আস্তে এগায়। বলছে আলীবর্দী খাঁর সাথে সিরাজদৌল্লার একটু পার্থক্য ছিল। কেমন পার্থক্য? আলীবর্দী খাঁ ছিল একজন বয়স্ক শাসক। এবার দেখো, আমার সাথে যদি আমি নিজের কথা বলি, নিঃসন্দেহে আমার সাথে আমার যে ধরো বাবা বা দাদু বা তার বাবা, তাদের একটা মেন্টালি পার্থক্য থাকবে। কেমন পার্থক্য থাকবে স্যার? একটা গ্যাপ আছে, তো সময়ের একটা গ্যাপ আছে, তো 30 বছর 40 বছরের একটা গ্যাপ আছে। তো 40 বছর আগের মানুষ আর 40 বছর বা 30 বছর আগের মানুষ, 30 বছর পরের মানুষের মধ্যে একটা গ্যাপ থাকবে, মেন্টালি পার্থক্য থাকবে। তো আলীবর্দী খাঁর নাতি ছিল সিরাজদৌল্লা, মোটামুটি আমি ধরলাম 40-50 বছরের গ্যাপ আছে। তার শাসন কার্য আর তার শাসন কার্যের মধ্যে মেন্টালি একটা পার্থক্য থাকবে। প্রবীণরা সাধারণত কি চায়, দেখবে যারা বয়স্ক বাড়ির লোকজন, ওরা চায় একটু মানে কি বলবো, অত উত্তেজনা না, একটু হালকাভাবে ধীরে সুস্থে কাজগুলোকে এগানো। আর সিরাজদৌল্লা যখন সিংহাসনে বসলো, একদম ইয়াং, রক্ত একদম ফুটছে টকবক করে, ওই যে না আমি ওই ইংরেজদের কথা মাথা শুনবো না, একদম ইংরেজের সাথে যুদ্ধ, মানে ডিরেক্ট যুদ্ধ ভাব সিরাজদৌল্লা সিংহাসনের আরোহণের সময় থেকে। আর আলীবর্দী খাঁ ছিল একটু বুঝে শুনে, না ঝামেলা আছে, ওই ঠিক আছে মীমাংসা করে নি, মিটিং করে নি নিজেদের মধ্যে, এরকম ভাবে আলীবর্দী খাঁ এগাচ্ছিল। তো সিরাজদৌল্লা যখন সিংহাসনে বসলো, কি ঘটনা, প্রথম একটা ঘটনায় আসি। কি হলো, সিরাজদৌল্লা সিংহাসনে বসেছে, ও নবাব। ও দেখছে যে আমার পারমিশন ছাড়াই, আমি বেঙ্গলের নবাব, আমার পারমিশন ছাড়াই ব্রিটিশরা এবং ফ্রান্সরা, দেখো ব্রিটিশরা যেমন ভারতে এসছে, ফ্রান্সরাও এসছে। বলছে ব্রিটিশরা ফ্রান্সরা সবাই বিভিন্ন যে দুর্গগুলো আছে, ধরো 8-10টা দুর্গ ব্রিটিশদের কন্ট্রোলে আছে,
5-6টা দুর্গ ফ্রান্সের কন্ট্রোলে আছে। বলছে সবাই নিজের নিজের দুর্গকে বড় বড় বাউন্ডারি মানে মোটা মোটা প্রাচীর দিয়ে ঘিরে দিচ্ছে গোল গোল করে। সিরাজদৌল্লা গেল, দুজনকে ডাকলো, ফ্রান্সের লিডারকে ডাকলো, গভর্নরকে, ব্রিটিশের গভর্নরকে ডাকলো, ডেকে বললো তোমরা এই যে দুর্গগুলো তোমাদেরকে লিজে দিয়েছি, তোমরা ওগুলোকে প্রাচীর দিয়ে ঘিরছো কেন? বলছে প্রাচীর দিয়ে ঘিরা ফেরা যাবে না। তো দুজনই যুক্তি দেখালো যে বেঙ্গলে মাঝে মধ্যে বন্যা হচ্ছে, জল ঢুকে যাচ্ছে, আমরা এই দুর্গগুলোর মধ্যে খাবার মজুদ রাখি, তো খাবারগুলো নষ্ট হয়ে যাচ্ছে, তো আমাদেরকে প্রাচীর দিয়ে দিলে জলগুলো ঢুকতে পারবে না, তো খাবারগুলো ঠিকঠাক থাকবে। তো সিরাজদৌল্লা তো চারটিখানি লোক না, ও তো বলছে খাবার রাখা তো বাহানা, খাবার রাখার জন্য এত মোটা প্রাচীর 10 ফিট 15 ফিটের 8 ফিটের মোটা প্রাচীর দিয়ে কেন খাবার রাখবে? যদি খাবার রাখার জন্যই প্রাচীর দিতে হয় তাহলে পাতলা প্রাচীর দিলেই তো হয়। বলছে এত মোটা মোটা প্রাচীর দিচ্ছে, তার মানে এদের উদ্দেশ্য আছে যুদ্ধের, যে যাতে করে যুদ্ধের সময় ভিতরে ঢুকে যাবে, গোলা বারুদ যেন ভিতরে না ঢুকে। তো সিরাজদৌল্লা বললো ঠিক আছে, তুমি খাবার রাখার জন্যই প্রাচীর দিচ্ছ। তো সিরাজদৌল্লা একটা মাপ বানিয়ে দিল, মাপ, যে এত ফিটের বেশি চওড়া করা যাবে না প্রাচীর। বললো ঠিক আছে। ফ্রান্সরা তো মেনে গেল, ফ্রান্সরা তারপরে যেগুলো কাজ করলো সব ওই সিরাজদৌল্লার মাপ অনুযায়ী বানালো, কিন্তু ইংরেজরা ওই মোটা মোটা প্রাচীর দেওয়াই মানে দিতেই থাকলো, কমালো না প্রাচীরের মাপটা। এবার সিরাজদৌল্লা রাগ, আমি নবাব, আমি নির্দেশ দিয়েছি, তারপরেও আমার এরিয়াতে কাজ করছে, আমি নবাবের, আমার কথা শুনছে না। সিরাজদৌল্লা করলো কি, ফোর্ট উইলিয়াম দখল করে নিল। এই যে ফোর্ট উইলিয়াম দেখতে পাচ্ছ স্যার, এখানে ফোর্ট উইলিয়াম, এই ফোর্ট উইলিয়ামের এখানেই, ফোর্ট উইলিয়ামে যে বললাম না প্রতিষ্ঠাতা হয়েছিল 1700 সালে, এটা ইংরেজদের কাছে ছিল। এই ফোর্ট উইলিয়াম, এটা ধরো না ফোর্ট উইলিয়াম, সাপোজ ধরো এটা ফোর্ট উইলিয়ামের দুর্গ। সিরাজদৌল্লা করলো কি, নিজের সৈন্য দিয়ে ফোর্ট উইলিয়ামকে ঘিরে নিল চারদিক দিয়ে, ঠিক আছে, ভিতরে ইংরেজরা আছে, ঘিরে নিল। এবার একটা, ও আক্রমণ করেনি সিরাজদৌল্লা, জাস্ট ঘিরে নিয়েছে চারদিক দিয়ে, বাইরের কাউকে যেতে দিব না ভিতরে, ভিতরের কাউকে বাইরে বেরাতে দিব। এবার ভিতরে যারা আছে ওটা তো আটকা পড়ে গেছে, 2 দিন 4 দিন 5 দিনের খাবার আছে, খেয়ে নিল। তারপরে খিদাতে ছটফট করছে, তো বাইরের কোনো খাবার আসতে দিচ্ছে না, তো বাধ্য হলো এখানকার যারা ইংরেজ ছিল তারা আত্মসমর্পণ করতে। সিরাজদৌল্লাও চারটিখানি লোক না, ও বলছে না কোনো আত্মসমর্পণ হবে না, আমি নির্দেশ দিয়েছি তারপরে তুমি আমার কথা শুনছো না, আর এখন আত্মসমর্পণ, বলছে না কোনো কিছু হবে না। সিরাজদৌল্লা করলো কি, এর মধ্যে একটা ছোট্ট ঘর ছিল, ছোট্ট ঘর স্যার, একদম ছোট্ট ঘর, ধরে না ওই দেওয়াল থেকে এইটুকুটা, সামথিং 11 বাই 12 ফিট বা 12 বাই 13 ফিট, এইরকম একটা ছোট্ট ঘর, ওই দেওয়াল থেকে এইটুকুটা ঘর। ভাবো এইটুকুটা ঘরে বলা হয় 300+ মেম্বারকে, 300রও বেশি লোককে এইটুকুটা ঘরে বন্ধ করে দিয়েছে। ভাবো তো কিরকম হবে, ওই যে ধামাল সিনেমার মতো, এদিক দিয়ে দরজা লাগাচ্ছে, ওদিক দিয়ে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো যাই হোক, একদম বন্ধ, মানে দেওয়ালের সাথে ঠেসে টুচে গাল মূল চ্যাপটা হয়ে গেছে সবার, ঠিক আছে, একদম ছাদ থেকে ই পর্যন্ত সব চ্যাপটা হয়ে গেছে। বলছে সকালবেলা যখন দরজা খুলে, সারা রাত বন্ধ করে রেখেছে, সকালবেলা খুলে 23 জন বেঁচে আছে, বাদ বাকি সব মরে গেছে। তো এই যে ঘটনাটা, এটা 1756 সালের ঘটনা। এই ঘটনাটাকে বলা হয় অন্ধকূপ হত্যা, অন্ধকূপ হত্যা বলা হয়। বোঝা গেল 1756 সালে তাহলে অন্ধকূপ হত্যা হয়েছিল। এবার স্যার এটার কি সত্যতায়, সত্যি এটা হয়েছিল, এর সততা কতটা, এর প্রমাণ কি? বলছে স্যার সত্যি হয়েছিল কিনা এটা নিয়ে অনেক বড় ডাউট আছে। কেমন ডাউট আছে, দুই পক্ষেরই আমি ক্লিয়ার করছি কেমন ডাউট আছে। বলছে বর্তমানে যারা ম্যাথামেটিশিয়ান তারা বলছে যে না, ম্যাথামেটিক্স কখনো এটা পারমিশন দিতেই পারে না যে এইটুকুটা একটা ঘরে যে কোনো উপায়ে হোক 300+ লোকজনকে আটানো সম্ভব। একটা তো মানুষের বডির একটা তো এরিয়া আছে, এই এরিয়া 300 জন ঘরের মধ্যে আটবেই না, ঘরের আয়তন অতটা হতেই পারে না। তাহলে এটা সম্পূর্ণ ব্রিটিশদের তৈরি করা একটা ভুয়ো কথা। আচ্ছা, তাহলে স্যার যদি ভুয়ো কথা হয়, তাহলে এত বড় কথা আমার ইতিহাসে কোশ্চেন আসছে, তার মানে কোথাও তো বর্ণনা করা আছে, আমরা কোথা থেকে জানতে পারছি এই কথাগুলো? বলছে জানতে পেরেছি একটা মাত্র সোর্স থেকে। কোন সোর্স থেকে? বলছে ব্রিটিশ একজন কবি, ভাবো ব্রিটিশ কবিরই একজন কবি, ব্রিটিশদেরই একজন কবি যার নাম হলোওয়েল। এই হলোওয়েলের লেখা এক গ্রন্থে এই অন্ধকূপ হত্যার কথা উল্লেখ আছে। ওই হলোওয়েলই বর্ণনা করেছে যে সিরাজদৌল্লা এইভাবে হত্যা করেছিল। এবার স্যার ও ব্রিটিশ কবি, ও তো নিজের মতো করে লিখবে, এটা বর্তমান ঐতিহাসিকদের ধারণা, ও তো নিজের মতো করে লিখবে, তো সেইভাবেই ওইভাবে বর্ণনা করা আছে। এবার সত্যি মিথ্যা তো আমার জানা নাই, কিন্তু পরীক্ষায় কোশ্চেন আছে, পড়তে হবে, ঠিক আছে। তাহলে এই ঘটনাটা অন্ধকূপ হত্যা নামে পরিচিত। এবার এই ঘটনার রেসপেক্টে কি হলো, বলছে ইংরেজরা তো বদলা নিবে, বদলা তো নিবে স্যার, বদলা নিবে। বলছে ভালো কথা শোনো, বদলা নিবে। এটা ছিল বেঙ্গল, এটা ছিল বেঙ্গল, ধরো এটা ইন্ডিয়া। এই তাকাও স্যার,
অন্ধকূপ হত্যা হলো, আমি ধরে নিলাম সত্য ঘটনা, ধরে এগাচ্ছি। এটা বেঙ্গল ছিল। এখান থেকে স্যার মাদ্রাজ থেকে একটা দল ইংরেজদের রবার্ট ক্লাইভের নেতৃত্বে রওনা দিল বেঙ্গলের উদ্দেশ্যে, যেটার বদলা নেবার জন্য রওনা দিল। সিরাজদৌল্লার কাছে খবর চলে গেছে, আসছে প্রায় 3000 মতো সৈন্য, 2,500-3,000 সৈন্য নিয়ে আসছে। সিরাজদৌল্লা বলে আসুক, দেখাচ্ছি মজা। সিরাজদৌল্লা নিজের 50,000 সৈন্যকে এখানে রেডি রাখলো, যে আসলে ঢুকতেই দিবে না, বন্দর দিয়ে নামলে একদম ওখানে সবকে লাশ ফেলে দিবে। ঠিক আছে, বললে ঠিক আছে। এরাও খবর পেয়ে গেছে সিরাজদৌল্লা রেডি হয়ে বসে আছে বন্দরে। এরা মিডিল পথেই ব্যাক করে গেল, না থাক যাবো না। ঠিক আছে, তো রাস্তা থেকে ব্যাক করে গেল, হয়ে গেল। তো যাই হোক, এটা 1756 সালের এই ঘটনাটা ঘটলো। এবার রাগ তো স্যার দুজনেরই আছে, সিরাজদৌল্লারও রাগ আছে ওদের প্রতি, যে আমি নবাব, আমার কথা শুনে না। ইংরেজদেরও রাগ আছে, এতজনকে মেরে দিল, আমাদের বদলা তো নিতেই হবে। তো বদলাটা এবার আস্তে আস্তে এগাচ্ছে বদলার দিকে। এবার আসি স্যার কলকাতার এক ইচ্ছে আছে। ওই যে ঠিক কিছুদিন কেটে গেছে এই ঘটনাটা, কিছুদিন কেটে গেছে, ঠিক তারপরে কয়েক মাস পরের ঘটনা। কলকাতাতে কাসিম বাজার বলে একটা জায়গা আছে, কাসিম বাজার। বলছে এই কাসিম বাজার দখল করে নিল ইংরেজরা। কলকাতার কাসিম বাজার দখল করে নিল ইংরেজরা। খবর পৌঁছেছে কার কাছে? সিরাজদৌল্লার কাছে। এখন বাংলার গভর্নর মানে নবাব সিরাজদৌল্লা কোথায় বসে আছে, বা রাজধানী কোথায়? মুর্শিদাবাদ। এই যে হাজারদুয়ারি, মুর্শিদাবাদে বসে আছে নবাব। মুর্শিদাবাদ সিরাজদৌল্লার কাছে খবর আসলো যে কলকাতার কাসিম বাজার দখল করে নিয়েছে ব্রিটিশরা। বলে সিরাজদৌল্লা দাঁড়াও। সিরাজদৌল্লা সৈন্য নিয়ে চললো কাসিম বাজার। সিরাজদৌল্লা মুর্শিদাবাদ থেকে চললো কাসিম বাজারের উদ্দেশ্যে। আসলো কাসিম বাজারে, এসে ব্রিটিশদেরকে কাসিম বাজার থেকে তাড়িয়ে দিল, মেরে পিটে লাত জুতা দিয়ে তাড়িয়ে দিল। তাড়িয়ে দিয়ে সিরাজদৌল্লা ওর একজন সেনাপতি যার নাম মানিক চাঁদকে দিল দায়িত্ব, যে তুমি কাসিম বাজারটা সামলাও, আমি চললাম মুর্শিদাবাদে রাজধানীতে। ঠিক আছে, চলে আসলো সিরাজদৌল্লা, আবার ব্যাক করে চলে আসলো মুর্শিদাবাদে। আসলো সিরাজদৌল্লা যখনই ব্যাক করে মুর্শিদাবাদে আসলো, আবার ব্রিটিশরা কাসিম বাজার দখল করে নিল। সিরাজদৌল্লা মাথা খারাপ, এসে জুটলাম, দায়িত্ব দিয়ে আসলাম, আবার দখল করে। সিরাজদৌল্লা চল, আবার চল। সিরাজদৌল্লা আবার চলে আসলো কাসিম বাজার, আবার এসে ব্রিটিশদেরকে লাত জুতা মেরে তাড়ালো। আবার মানিক চাঁদকে ডাকলো, এই দেখ দ্বিতীয়বার চান্স দিচ্ছি তোকে, একবার তো দিয়ে গেছিলাম পারিসনি, আর একবার সেকেন্ড বার চান্স দিচ্ছি, এবার যেন ভুল না হয়। ওরা বলে হ্যাঁ নবাব, আর ভুল হবে না, একদম সুন্দরভাবে সামলাবো। দিয়ে সিরাজদৌল্লা আবার চলে আসলো তোমার হচ্ছে মুর্শিদাবাদে। আসলো, আবার ব্রিটিশরা দখল করে নিল। মহা মুশকিল। সিরাজদৌল্লা না, আর এরকম করে হবে না, এবার ব্রিটিশদেরকে কলকাতা থেকে হয় মেরে ফেলে দেবো, নাহলে আমি গিয়ে মরে যাবো, যে কোনো একটা। সিরাজদৌল্লা আবার রওনা দেওয়ার চিন্তা ভাবনা করেছে। এর মধ্যেই সিরাজদৌল্লার এই যে আগের দিন মনে করো বলছিলাম না যে ভারতে বিদেশি আক্রমণের একটা সম্ভাবনা তৈরি হয়েছিল মহীশূর পড়াতে গিয়ে, ঠিক এই ঘটনাটাই হলো। সিরাজদৌল্লা জাস্ট রওনা হবে, এই সময় সিরাজদৌল্লার কাছে খবর আসলো যে কোনো সময় ভারতবর্ষে বিদেশি আক্রমণ হতে পারে। এবার সিরাজদৌল্লাও চিন্তাতে পড়ে গেল, ব্রিটিশরাও চিন্তাতে পড়ে গেল, যে আমরা যদি লড়াই করি, মিডিল থেকে থার্ড পার্টি এসে যুদ্ধ জিতে চলে যাবে। তো ব্রিটিশরা আর সিরাজদৌল্লা দুজনেই একটা মীমাংসায় বসলো, যে দেখ আমরা লড়াই করব না, থার্ড পার্টি আক্রমণ করতে পারে, ইউরোপ থেকে আক্রমণ হতে পারে, রাশিয়া থেকে আক্রমণ হতে পারে, আমরা এখন আর নিজেদের মধ্যে লড়াই করব না, আমরা দুজনে একটা মীমাংসাতে আসি। ঠিক আছে। তো 1757 সালে যদিও সিরাজদৌল্লার ইচ্ছা ছিল না, মানে বাধ্য হয়ে করতে হলো। 1757 সাল খুব ইম্পর্টেন্ট স্যার। 1757 সালে 9ই ফেব্রুয়ারি একটা চুক্তি হলো সিরাজদৌল্লার সাথে ইংরেজদের। এই চুক্তিটার নাম আলীনগরের চুক্তি। এই চুক্তিটাই আলীনগরের চুক্তি, দুজনের মধ্যে চুক্তি হলো আলীনগরের চুক্তি। বাধ্য হলো দুজনের মধ্যে মীমাংসা করতে। সিরাজদৌল্লাও ব্যাক করে চলে আসলো মুর্শিদাবাদে, ওরাও কলকাতায় থেকে গেল। কিন্তু সিরাজদৌল্লা মনে মনে তো রাগ পুষে, বাধ্য হলাম, দ্বারা সুযোগ পাই, দেখাচ্ছি মজা। মনে মনে দুজনেই রাগ পুষে আছে, ওরাও পুষে আছে এরাও পুষে আছে, যে আগে বিদেশি আক্রমণের সম্ভাবনাটা কাটুক, তারপরে দেখাচ্ছি মজা। চলছে এরকম একটা পরিস্থিতি, চলছে দুজনের মধ্যে রাগ ফুটছে, মনের মধ্যে রাগ হচ্ছে, কখন বহিঃপ্রকাশ হবে। শুধু এটা একটা কারণ না, এটা তো কারণ, আরো কারণ আছে। দেখো এই ইংরেজরা দিনের পর দিন নিজের ডিমান্ড বাড়াচ্ছে, আজকে অমুক ট্যাক্স দিতে হবে, আজকে এত টাকা দিতে হবে, কালকে এত টাকা দিতে হবে। সিরাজদৌল্লা মানে বলছে আমি নবাব, আমাকে না জানিয়ে ওরা ট্যাক্স চালু করে দিচ্ছে, এটা চালু করে দিচ্ছে, আমি জানতেই পারছি না। সিরাজদৌল্লার মনে কিন্তু খুব ক্ষোভ। তো এই রাগ ফুটছে, বলে না শেষে আগুনে ঘি ঢালার কাজ। এই লাস্ট কারণ অনেক, কিন্তু সে ধরো না তোমাকে ধরো আমি গিয়ে এক চর মেরে দিলাম, ধরো রিপনকে গিয়ে এক চর লাগালাম। তো এমন না যে আমি আজকের কোনো ওর কথা আমার খারাপ লেগেছে চর মারলাম, তা না। অনেক দিন ধরে হয়তো ওর প্রতি আমার কোনো একটা রাগ আছে, অনেক দিন ধরে ওর ব্যবহার আমার খারাপ লাগছে, কিন্তু আজকে এমন একটা
হিট অফ দ্য পয়েন্টে এমন একটা কথা বললো, আমার এতদিনের রাগটা বহিঃপ্রকাশ ঘটলো। তো এটাকে বলে আগুনে ঘি ঢালা। তো এই আগুনে ঘি ঢালার কাজটা করলো যে ঘটনাটা, সেটা হচ্ছে যে আমাদের নবদ্বীপ নদিয়াতে চন্দননগর বলে একটা জায়গা আছে, নাম শুনেছো চন্দননগরের? এই চন্দননগর জায়গাটাকে নবাব ফ্রান্সদেরকে দিয়েছিল, সিরাজদৌল্লা ফ্রান্সদেরকে দিয়েছিল যে তোমরা এখানে বিজনেস করো। কিন্তু ফ্রান্স দিয়েছে ফ্রান্সদেরকে, ইংরেজরা করেছে কি, ওই চন্দননগরটা আক্রমণ করে দখল করে নিয়েছে। এবার ফ্রান্সরা চলে এসছে নবাবের কাছে যে আপনি আমাকে দিলেন আর ইংরেজরা দখল করে নিল। সিরাজদৌল্লার মাথা খারাপ হয়ে গেছে, আমি নবাব, আমি তোমাকে দিয়েছি, ও আমাকে না জানি কেমন করে চন্দননগর দখল করলো। বললো আর সহ্য করা যাবে না, যুদ্ধ ঘোষণা করে দিল কার প্রতি? ব্রিটিশদের প্রতি। এই যে যুদ্ধ ঘোষণা করলো এটাই পলাশির যুদ্ধ নামে পরিচিত। 1757 সাল 23শে মার্চ। তাহলে স্যার শুরু হলো পলাশির যুদ্ধ 1757 সালে 23শে মার্চ শুরু হলো পলাশির যুদ্ধ। ও সরি হ্যাঁ জুন, মার্চ বলছি, জুন, 23শে জুন শুরু হলো পলাশির যুদ্ধ। পলাশি কোথায় আছে স্যার? নদিয়াতে আছে, নদিয়াতে রয়েছে পলাশি। ঠিক আছে, তাহলে এখানে শুরু হলো পলাশির যুদ্ধ। কে কে স্যার? ভার্সেস সিরাজদৌল্লা ভার্সেস ইংরেজ। এবার এই যুদ্ধটা নিয়ে স্যার অনেক কাহিনী আছে। বলছে সিরাজদৌল্লা নিজের জায়গা থেকে 100% শিওর ছিল এই যুদ্ধ আমি হারতে পারি না, কোনো রকমে হারা সম্ভব নয়। ক্যালকুলেশন তাই বলে, কারণ ইংরেজদের তখন সৈন্য সংখ্যা সীমিত। মানে সিরাজের হয়ে লড়াই করবে 50,000 সৈন্য প্রায়, তার মধ্যে বলা হয় প্রায় 46,000 মতো পদরোহী, 4-5 হাজার অশ্বরোহী, আর ইংরেজের হয়ে লড়াই করবে মাত্র 3,000 সৈন্য। এবার যতই এদের কাছে বন্দুক থাকুক, এদের কাছে তলোয়ার থাকুক, তো ভাবো তো রেশিওটা তো অনেক বেশি না। যদি আমি রেশিও বের করি 16:1 এর রেশিও দাঁড়াচ্ছে, 3 × 48, 16:1, মানে একজন ইংরেজের প্রতি 16 জন সিরাজের সৈন্য পড়বে। এবার যতই আমি বন্ধু, আর তখন তার AK-47 না ডাটা 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 করে গুলি মারবে, তখন ওই 8টা বন্দুক টানছে লাগাচ্ছে ঢাক, 5টা ফায়ার করলে তো একটা হাতেই ফায়ার হয়ে গেছে, এরকম বন্দুক ছিল তখন। তো 16 জনকে মারাও চাপের ব্যাপার, যতই বন্দুক দিয়ে মারি, এই টানবে মারবে, এই করতে করতে কেউ না কেউ তো গলা কাটবেই ওর। তো ব্যাপারটা 16:1 এর রেশিও অনেক বেশি রেশিও। তো সিরাজদৌল্লা একদম শিওর ছিল যে আমি তো যুদ্ধে আমার ক্ষতি বেশি হবে, কিন্তু যুদ্ধ তো আমি জিতবো। কিন্তু ইংরেজ বলে না, ইংরেজরা আজকে থেকে চালাক না, ওরা ওই সময় থেকেই চালাক। ইংরেজরা যুদ্ধ নেমেছে একদম পুরো প্রিপারেশন নিয়ে। সিরাজদৌল্লা ভাবছে আমার কাছে 50,000, কিন্তু সিরাজদৌল্লার যত সেনাপতি ছিল সবাইকে কিনে নিয়েছে ইংরেজরা, বিভিন্ন লোভ দেখিয়ে। ললিপপ দিয়েছে, কাউকে টাকার ললিপপ দিয়েছে, কাউকে রাজা হওয়ার ললিপপ দিয়েছে, সবাইকে কিনে নিয়েছে। সিরাজদৌল্লা তো আর জানে না যে আমার সৈন্যরা সবাই বিক্রি হয়ে গেছে, সেনাপতিরা বিক্রি হয়ে গেছে। তো এটা একটা পরীক্ষার, এখান থেকে একটা কোশ্চেন যে সিরাজের পক্ষে কে কে লড়াই করেছিল পলাশির যুদ্ধে, সিরাজের বিপক্ষে কে কে লড়াই করেছিল? সবাই ছিল, বেশিরভাগই বিপক্ষে ছিল। নাম বলি, মির্জাফর, যাকে সিরাজদৌল্লা বললো, বললো ইংরেজরা বললো তুমি আমার পক্ষে লড়াই করো, তোমাকে আমরাই এরপরে নবাব বানিয়ে দেবো। মির্জাফর বললো ঠিক আছে। মির্জাফর আগে থেকে স্বপ্ন ছিল নবাব হবো, চলে গেল ইংরেজদের দিকে, মানে যায়নি, মানে আছে সিরাজের দিকে কিন্তু সাপোর্ট করবে ইংরেজকে যুদ্ধের সময়, চলে গেল ও ইসের দিকে। জগৎ শেঠকে ব্যাংকার অফ ব্যাংক বলা হয়। ওই সময় বাংলার সব থেকে শক্তিশালী বলতে টাকার দিক থেকে, অর্থনৈতিক দিক থেকে সব থেকে মজবুত লোক ছিল জগৎ শেঠ। বাংলার ব্যাংক বলা হতো তাকে, মুকেশ আম্বানি তখনকার যুগে। তো ও চলে গেল ইংরেজদের দিকে। রায়দুল্লভ, ওই যে মানিক চাঁদ, অমি চাঁদ, রায়দুল্লভ, তারপরে ইয়াল লতিফ, প্রত্যেকটা বড় বড় সেনাপতি সবাই চলে গেল সিরাজের দিকে, মানে তলে তলে সব বিক্রি হয়ে গেছে। এবার সিরাজদৌল্লা যুদ্ধ নেমেছে। দেখো আমি যদি নবাব হই, আমার আন্ডারে ধরে নাও সবাই তোমরা সেনাপতি, আমি যতই নবাব হই, ধরে নাও জাহিনের আন্ডারে 3,000 সৈন্য আছে, ও সেনাপতি, আমি ওর আন্ডারে 3,000 সৈন্যকে দিয়েছি। ওই 3,000 সৈন্য কিন্তু আমার কথা শুনবে না, ওরই কথা শুনবে। এবার আমি নবাব, আমি সিরাজদৌল্লা তো চলে এসছে যুদ্ধে। এবার ওকে বলছে এই মির্জাফর তোমার সৈন্য ছাড়ো। মির্জাফর চুপচাপ দাঁড়িয়ে আছে, কিসের সৈন্য ছাড়বো না। ওকে বলছে ইয়াল লতিফকে বলে তুমি তোমার সৈন্য ছাড়ো, ওও চুপচাপ দাঁড়িয়ে আছে। মানিক চাঁদকে বলে সৈন্য ছাড়ো, চুপচাপ দাঁড়িয়ে আছে। কেউই নিজের সৈন্য ছাড়ে না। সিরাজদৌল্লা হতবাক যে এরা চুপচাপ কেন আছে, আমার কথা শুনছে না কেন, এরা তো তলে তলে সব বিক্রি হয়ে গেছে। শুধুমাত্র 2 জন ব্যক্তি ছিল যে সিরাজের হয়ে লড়াই করেছিল। একজনের নাম হচ্ছে, একটা সেনাপতির নাম হচ্ছে মীর মদন, আর একটা মোহনলাল। এই 2 জন সিরাজের হয়ে লড়াই করছিল এবং প্রাণপণ দিয়ে চেষ্টা করছিল সিরাজকে জেতানোর, এবং 2 জনই যুদ্ধক্ষেত্রে মারা যায়। একজনের নাম মীর মদন, একজনের নাম মোহনলাল। তো ওই 2 জনের আন্ডারে যে কটা সৈন্য ছিল আর সিরাজের আন্ডারে যে কটা সৈন্য ছিল, এই কটা সৈন্য নিয়ে সিরাজদৌল্লা পলাশির যুদ্ধ করলো ফাইনালি, এবং যুদ্ধের তা যা পরিণাম হওয়া দরকার ছিল তাই হলো। সিরাজদৌল্লা যুদ্ধে পরাজিত হলো, এবং সিরাজদৌল্লা চেয়েছিল আমি যুদ্ধ থেকে পালিয়ে যাই,
পালিয়ে গিয়ে পরে আবার সৈন্য একত্রিত করে আবার আসবো, কিন্তু পালানোর সময় ওই মির্জাফরের ছেলে মিরান ও ধরে নিয়েছিল সিরাজদৌল্লাকে, ধরে হত্যা করেছিল। তো এই গেল পলাশির যুদ্ধের ইতিহাস, একটু ছোট্ট করে দেখে নাও। 1757 সালে 9 ফেব্রুয়ারি আলীনগরের চুক্তি বললাম। 1757 সালে ইংরেজরা ফ্রান্সের ঘাঁটি চন্দননগর দখল করে। 1757 সালে 23 জুন পলাশির যুদ্ধ হয় নদিয়া সিরাজদৌল্লার সঙ্গে রবার্ট ক্লাইভের। এই রবার্ট ক্লাইভকে না হেভেন বর্ন বলা হয়, জানো? রবার্ট ক্লাইভের বলা হয় ভাগ্য এত ভালো ছিল, পরীক্ষা একবার কোশ্চেন দিয়েছে, নিচের কোন গভর্নরকে হেভেন বর্ন গভর্নর বলা হয়, মানে স্বর্গে জন্মগ্রহণ করা গভর্নর। মানে ওর ভাগ্য এত ভালো, ও যে যুদ্ধ করেছে সেই যুদ্ধেই জিতেছে রবার্ট ক্লাইভ। তো যাই হোক, সে ছল করে জিতুক আর যেভাবে জিতুক, জিতেছে। দেখো মোটামুটি একটা পলাশির যুদ্ধের চিত্র দেখানো হয়েছে। পলাশির যুদ্ধের সময় মীর মদন সেনাপ্রধানকে হত্যা করেন। মানে মীর মদন, বুঝতে পারলে স্যার? সিরাজের পক্ষে কারা কারা ছিল? মীর মদন ছিল, মোহনলাল ছিল। আর সিরাজের বিপক্ষে কারা ছিল? ঘোষ্ঠী বেগম, মানিক চাঁদ, অমি চাঁদ, মির্জাফর, জগৎ শের, রাজবল্লভ, রায়দুর্লভ, ইয়ার লতিফ, সবাই বেশিরভাগই ছিল সিরাজের বিপক্ষে। ঠিক আছে, প্রত্যেকটা কিন্তু খাতায় নোট ডাউন করে নিবে। নোট এ আছে, আমি পিডিএফটাও দিয়ে দিব, বাড়িতে টুকে নিবে। ইনি বাংলার, সিরাজদৌল্লাকে বাংলার শেষ স্বাধীন নবাব বলা হয়। এরপরেও নবাব হয়েছে বাংলার, কিন্তু তারা স্বাধীন ছিল না, তারা ইংরেজদের দ্বারা বসানো নবাব ছিল। তো সিরাজদৌল্লা হচ্ছে বাংলার শেষ স্বাধীন নবাব। পরবর্তী রাজা মির্জাফর। আর স্যার এরপরে মির্জাফরের ইতিহাস, মীর কাসেমের ইতিহাস পরের দিন পড়বো। হ্যাঁ স্যার, থাকতো না হয়তো, হয়তো তাই। ওই সময় যদি পলাশির যুদ্ধ জিতে যেত তাহলে হয়তো বাংলার ইতিহাস অন্যরকম হতো। কিন্তু আরো ব্যাপার আছে স্যার, ভারতবর্ষে যদি ইংরেজরা না থাকতো আমরা হয়তো আর্থিক দিক থেকে অনেকটাই সম্বল হতাম, কিন্তু আমরা পিছিয়েও থাকতাম। এটাও ঘটনা, সত্য ঘটনা, যে ইংরেজরা আমাদের কাছ থেকে অনেক কিছু নিয়েছে, অনেক হত্যা করেছে, অনেক হত্যা করে নিয়েছে, কিন্তু ইংরেজরা অনেক কিছু দিয়েওছে আমাদেরকে। মডার্ন আমরা যখন এরপরে যখন ঢুকবো, দেখবে যখন আমরা ঈশ্বর ইতিহাস মানে 3 নম্বর চ্যাপ্টারে যখন আসবো, বিভিন্ন মনীষীদের জন্ম, রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দ, এদের কথা যখন পড়বো, দেখতে পাবে ভারতে বিশেষ করে হিন্দু সমাজে কতটা ইভিল ছিল, কতটা অভিশাপ ছিল, সতীদাহ প্রথা, বাল্যবিবাহ, কত কিছু ছিল। এগুলোকে কিন্তু ইংরেজরাই দূর করেছে। ওরা হয়তো না থাকলে এখনো হয়তো মেয়েরা এই যে বসে পড়ছে এটা হয়তো পারতো না, বা আরো হয়তো 100 বছর পিছিয়ে যেত। তো ইংরেজরা কিছু হলেও দিয়েছে, ভারতবাসীকে সভ্য বানিয়েছে, এটা সত্য কথাই। নিয়েছে অনেক কিছু। হ্যাঁ, বেশি না, অনেক বেশি, অনেক বেশি, শুধু বেশি না। হ্যাঁ, ড্রেন অফ ওয়েলথ, দাদাভাই নজরুলজির একটা কথা আছে, যখন পড়বো দেখবে মডার্ন, ড্রেন অফ ওয়েলথ। ওয়েলথের ড্রেন বলা হয়, ভারতবর্ষের সম্পত্তির ড্রেনের মধ্যে দিয়ে সব ইংল্যান্ডে চলে যেত। সুন্দর ওখানে ব্যাখ্যা করেছে যে ভারতবাসীকে ইংরেজরা আসার আগেও লোকজন লুটেছে, ভারতবর্ষের জমিদাররা লুটেছে, রাজারা লুটেছে। আগে রাজারা লুটতো, পরে ইংরেজরা লুটেছে, কিন্তু দুটা লুটার মধ্যে পার্থক্য আছে। কি পার্থক্য আছে? ভারতের রাজারা যখন লুটিয়েছে চাষিকে, কৃষককে, ওই টাকাটা ওরা ভারতবর্ষেই খরচা করেছে। আমি ধর না জমিদার, আমি তোমার কাছ থেকে শোষণ করলাম, ওরা আমি টাকা, আমি ভারতবাসী, তো আমি আমার এখানে নাচ গান করলাম, বাড়িতে পাঠিয়ে দিলাম, আমি খরচাটা তো ভারতের অর্থনীতিতেই করলাম। কিন্তু ইংরেজরা যখন লুটছে, টাকাটা ইংল্যান্ড পাঠিয়ে দিচ্ছে। এটাকে বলা হয় ড্রেন অফ ওয়েলথ, সম্পত্তির অবগমন, মানে ড্রেনের মাধ্যমে ড্রেন হয়ে যাচ্ছে সম্পত্তি। এখন আর সম্পত্তির অবগমন হয় না ভারত থেকে, এখন একটা নতুন কনসেপ্ট এসেছে, ড্রেন অফ ব্রেন। ব্রেনের ড্রেন হচ্ছে এখন বিদেশে। ভারতবাসী যারা দেখবে, যারা ভালো ভালো আইআইটি টপার হচ্ছে, দেখবে সব বিদেশে চলে যাচ্ছে। ড্রেন অফ ব্রেন বলা হয় এই কনসেপ্টটাকে। আগে ড্রেন অফ ওয়েলথ ছিল, এখন ড্রেন অফ ব্রেন। যাই হোক, কেমিস্ট্রি বের করো।